গল্পটা শুরু হয় জ্যাক নামের একজন ফরেস্ট রেঞ্জারকে নিয়ে। সে প্রতিদিনের মতো জঙ্গলে টহল দিচ্ছিল, কিন্তু তার কোনো ধারণা ছিল না যে আজকের দিনটা তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ মুহূর্তের মধ্যেই এক অজানা জায়গা থেকে তার ওপর আক্রমণ হয়। যেহেতু আক্রমণটা তীর দিয়ে হয়েছিল, সে বেঁচে যায়। কিন্তু এই আধুনিক যুগে কে তীর দিয়ে আক্রমণ করছে, আর কেনই বা করছে, সেটার কারণ খুঁজে বের করতে জ্যাক তার জ্যাকেট খুলে ফেলে এবং বন্দুক হাতে এগিয়ে যায়। জ্যাকেট খোলার কারণ ছিল যাতে সে দ্রুত দৌড়াতে পারে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে কাউকে দেখতে পায়নি। হতে পারে আক্রমণকারী পালিয়ে গেছে, অথবা সে একজন শিকারী ছিল। যখন সে এসব ভাবছিল, তখন আরও একটা তীর এসে তার বুকের উপরের অংশে বিদ্ধ হয়। ব্যথায় কাতরাতে কাতরাতে জ্যাক সেই তীরটা বের করার চেষ্টা করে, কিন্তু তীরটা মাঝখান থেকে ভেঙে যায়। তাই ইনফেকশন এড়াতে তাকে দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জঙ্গল থেকে বেরিয়ে সে তার গাড়ির কাছে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তার গাড়ি স্টার্ট হয় না। অথচ সেদিন সকালেই সে তেল ভরেছিল। তাহলে কি এটা সেই শিকারীর কোনো চাল? তার কাছে এখন এসব ভাবার সময় নেই, কারণ তার শরীর থেকে রক্ত ঝরছে। তাই সে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাঁটতে হাঁটতে সে ঝোপের মধ্যে একটা গাড়িকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। হতে পারে এটা সেই অজ্ঞাত ব্যক্তির গাড়ি যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। সে গাড়ির ওপরে একটা চিহ্ন এঁকে রাখে এবং দ্রুত বাড়ি ফিরে আসে। অনেক কষ্ট করে সে তীরটা বের করে। তীরটা দেখে অনেক পুরনো বলে মনে হয়, যা আজকের যুগে তৈরি হয় না। জ্যাক সবসময় একজন পশুপ্রেমী ছিল না। একসময় সে নিজেও একজন শিকারী ছিল, যার কারণে সে পুরো শহরে পরিচিত ছিল। কিন্তু তার মেয়ে আলিনা তার এই কাজ পছন্দ করত না, তাই সে শিকার করা ছেড়ে দেয়। একবার যখন সে তার মেয়ের সাথে ফিরছিল, তখন সে কিছু জিনিস কিনতে নামে। যখন সে ফিরে আসে, তখন সে দেখে তার মেয়ে আলিনা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। এর মধ্যে 5 বছর কেটে গেছে এবং জ্যাক আজও তার নিখোঁজ পোস্টার লাগাতে থাকে। মেয়ের দুঃখে সে মদের আসক্তিতে জড়িয়ে পড়ে, যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর সে একা থাকতে শুরু করে। তার মেয়ের জন্য সে ফরেস্ট রেঞ্জার হয়, যাতে সে আলিনার ইচ্ছামতো বন্য প্রাণীদের রক্ষা করতে পারে। সে জঙ্গলের বেশিরভাগ অংশে ক্যামেরা লাগিয়ে রাখে, যার সাহায্যে সে বাড়ি থেকেই সবকিছুর ওপর নজর রাখে। অন্যদিকে আমরা শহরের নতুন শেরিফ এলিজাবেথকে দেখি। সে পুলিশ ইনচার্জ কার্লের কাছে তার ভাই কুরুমকে ছাড়িয়ে আনতে যায়, যাকে একটি পরিত্যক্ত কারখানায় অবৈধ কাজ করার জন্য ধরা হয়েছিল। এলিজাবেথের পদের কারণে কুরুমকে শুধুমাত্র একটি সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফিরে আসার সময় এলিজাবেথ তার ভাইকে জিজ্ঞাসা করে সে কি কাউকে খুন করেছে। সে বলে যে কারখানার কর্মচারীরা তাকে মেরেছিল, কারণ তারা জানতে পেরেছিল যে সে কার ভাই। এরপর এলিজাবেথের কাছে একটা কল আসে, নদীর ধারে একটা লাশ পাওয়া গেছে। তাই সে ঘটনাস্থলে চলে যায়। এদিকে জ্যাকের প্রাক্তন স্ত্রী তার কাছে আসে। সে চায় জ্যাক তাদের মেয়ের শেষকৃত্য সম্পন্ন করুক, কারণ সে আবার মা হতে চলেছে এবং সে চায় না তার অনাগত সন্তানের ওপর কোনো খারাপ অতীতের প্রভাব পড়ুক। কিন্তু জ্যাক এখনও বিশ্বাস করে যে তার মেয়ে বেঁচে আছে, তাই সে শেষকৃত্যের কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করে। তার স্ত্রী যখন দেখে যে সে এখনও নেশাগ্রস্ত, তখন সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে বলে 2 সপ্তাহ পর শেষকৃত্য, পারলে এসো। দৃশ্যটা এবার সেই ক্রাইম সিনে চলে যায়। সেখানে পুলিশ সেই মেয়েটির লাশকে খুব কাছ থেকে দেখছিল। তারা এমন কোনো প্রমাণ পায় না যা থেকে বোঝা যায় তাকে কিভাবে খুন করা হয়েছিল। এলিজাবেথ মেয়েটির গলায় পুরনো আঘাতের চিহ্ন দেখতে পায়। হতে পারে প্রতিশোধের আগুনে মেয়েটির জীবন চলে গিয়েছিল। এরপর তারা আশেপাশের এলাকায় অনুসন্ধান চালায়। সেখানে তারা রক্তের কিছু দাগ দেখতে পায়, যার মানে মেয়েটি অনেকক্ষণ ধরে আহত ছিল এবং বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সে নিজেকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারেনি। সেখানে তারা একটা ছাল ছাড়ানো গাছে একটা ভাঙা তীর দেখতে পায় এবং ফরেনসিক পরীক্ষার জন্য সেটা নিয়ে যায়। স্টেশনে আসার পর এলিজাবেথ যখন তীরটা পরীক্ষা করে, তখন তার মাঝে একটা চিহ্ন দেখতে পায়। তীরটা হুবহু সেই তীরের মতোই দেখতে যেদিন জ্যাকের বুকে লেগেছিল। হতে পারে এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এই মেয়েটির শনাক্তকরণের জন্য চারিদিকে খবর ছড়ানো হয়। যখন জ্যাক এটা দেখে, তখন তার মনে হয় এটা তার মেয়ে তো নয়। সে ফরেনসিক শেরিফের কাছে যেয়ে জানায় সে সেই মেয়েটির লাশ দেখতে চায়, কিন্তু যখন সে তার মুখ থেকে পর্দা সরায়, তখন দেখে সে অন্য কেউ। এরপরও তার মনে কোথাও না কোথাও বিশ্বাস ছিল যে তার মেয়ে বেঁচে আছে। সে চলে যাওয়ার পর এলিজাবেথ সেই মেয়েটির ব্যাপারে সেখানকার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে। ডাক্তার তার পুরো গল্পটা এলিজাবেথকে জানায়। তার গল্প শোনার পর এলিজাবেথের তার জন্য খারাপ লাগে। পরদিন সকালে অনেক চিন্তা ভাবনার পর জ্যাক অবশেষে সেই কাগজপত্রে স্বাক্ষর করে দেয়, অর্থাৎ এখন তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তখনই সে তার ক্যামেরায় একটা অ্যালার্মের শব্দ শুনতে পায়। ক্যামেরায় দেখা যায় একজন শিকারী একটা মেয়ের পিছে পিছে দৌড়াচ্ছে। তাই সে সাথে সাথে তার বন্দুক এবং একটা পেইন্ট বক্স নিয়ে সেই জায়গায় যায়। কেন পেইন্ট বক্স তা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার ওপর প্রথম আক্রমণ হয়েছিল। আজও সেই একই ঘটনা ঘটে, কিন্তু আজ সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। সে বাতাসে পেইন্ট ছিটিয়ে গুলি চালায় যাতে পুরো পেইন্ট নিচে পড়ে যায়। এতে সেই শিকারী লাল রঙে রাঙিয়ে হয়ে যায় এবং তাকে দেখতে পাওয়া যায়, কিন্তু তারপরও সে তাকে ধরতে পারে না। এরপর সে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে শিকারী তাড়া করছিল।
মেয়েটি আহত ছিল এবং তার গলায় সেই একই ধরনের চিহ্ন ছিল যেটা ওই লাশটির গলায়ও ছিল। সে তাকে তুলে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে থাকে। এদিকে শেরিফ সেই তীরটা নিয়ে একজন বিশেষজ্ঞের কাছে যায় যে এই ধরনের জিনিসের ব্যাপারে ভালো জানে। সে বলে এটা হলো অ্যাটলাস নামের একটা তীর, যা প্রাচীনকালে যুদ্ধের সময় ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা অবৈধ বলে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এটা দিয়ে মৃত্যু হতে পারে। কিন্তু একজন ব্যক্তি আছে যে এখনও এটা বানায়, সবাই তাকে স্যাম বলে ডাকে। স্যামের নাম শুনে এলিজাবেথের তার ভাই কুরুমের কথা মনে পড়ে। যে কারখানায় কুরুমকে ধরা হয়েছিল সেটার মালিক আসলে স্যাম। সে সেখানে তরুণদের দিয়ে খারাপ কাজ করাতো, তাই এলিজাবেথ সেই কারখানার দিকে চলে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তবে প্যাটি নামে একটা মেয়ে তাকে গোপনে বলে দেয় যে সে কোথায় আছে, কিন্তু সেই ঠিকানায় গিয়েও সে তাকে খুঁজে পায় না। তবে এলিজাবেথ সেখানে কিছু জিনিসপত্র পায় যা দিয়ে অ্যাটলাস তীর বানানো হয়েছিল। তখনই বাড়িতে একজন আসে। সে আসলে স্যামের সহযোগী ছিল। সে তাকে জানায় আরও একটা মেয়ের নিখোঁজ হওয়ার খবর এসেছে। মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটি যে এখন জ্যাকের সাথে আছে। এদিকে জ্যাক তাকে তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে তাকে একটা জায়গায় রাখে। মেয়েটি বুঝতে পারে যে জ্যাক একজন শিকারী যে তাকে মারতে চায়, তাই সে জ্যাকের উপর আক্রমণ করে। কিন্তু জ্যাক তাকে বোঝায় যে সে তার সাথে নিরাপদ আছে, তার কিছুই হবে না। যদিও মেয়েটি মানতে রাজি হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে জ্যাক তাকে বিশ্বাস করায়। সে মেয়েটির নাম জিজ্ঞাসা করে এবং সে কিভাবে এখানে এসেছে তাও জানতে চায়, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। আসলে সে উত্তর দিতে পারবেও না। শিকারী তার গলার ভোকাল কর্ড কেটে দিয়েছে যাতে সে চিৎকার করতে না পারে, এবং শিকারী তাকে সহজে শিকার করতে পারে। প্রথম মেয়েটির সাথেও এমনটাই হয়েছিল। সে বেশ কিছুক্ষণ ধরে এভাবে এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু শেষে তার মৃত্যু হয়। কিন্তু জ্যাক এবার এমনটা হতে দেবে না, তাই ইশারা ইঙ্গিতে সে মেয়েটিকে বোঝায় যে সে তার সাথে নিরাপদ আছে। মেয়েটি এটা বুঝতে পেরে মাটিতে তার নাম লিখে তাকে জানায় যে তার নাম মলি। সকাল হলে জ্যাক তাকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। এদিকে এলিজাবেথ একটা সূত্র পায় যেটা তার পছন্দ হয়নি। আসলে মলিকে শেষবার করুমের সাথে দেখা গিয়েছিল, কিন্তু এলিজাবেথের জ্যাকের উপর সন্দেহ হচ্ছিল, কারণ সে শেষবার কিছু শিকারীর অস্ত্র কেড়ে নিয়ে নিজের কাছে রেখেছিল। এদিকে জ্যাক ক্লান্ত হয়ে বাড়ি ফেরে এবং বুঝতে পারে যে বাড়িতে কেউ আছে। তার সন্দেহ সঠিক ছিল। বাড়িতে আগে থেকেই সেই শিকারী উপস্থিত ছিল যে তাকে তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু জ্যাকও লড়াইয়ে কম ছিল না। তবে সে ক্লান্ত এবং আহত ছিল, তাই সে তাকে বেশিক্ষণ আটকাতে পারে না। শিকারী মলির পেটে তীর ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে জ্যাক ভেঙে পড়ে, কারণ সে তার জীবন বাঁচাতে পারেনি। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। এর মধ্যে এলিজাবেথ সেখানে আসে এবং ঘরে ঢুকেই মলির লাশ দেখতে পায়। তখনই একপাশে জ্যাককে দেখা যায়, যার হাতে বন্দুক ছিল। স্পষ্টতই মনে হচ্ছিল যে জ্যাকই তাকে মেরেছে, কিন্তু আসল টুইস্টটা তখন আসে যখন এলিজাবেথের পিছনে দাঁড়ানো সেই শিকারী তাকে দেখে হাতের আঙুল মটকায়। তখনই সে বুঝতে পারে যে এই ব্যক্তি আর কেউ নয়, তার নিজের ছোট ভাই কারুম, যাকে সে বারবার বাঁচায়। কিন্তু এবার সে কি করবে? আজকেও সে সেই একই কাজ করে যা সে সবসময় করে। সে জ্যাককে গুলি করে যাতে করুম পালানোর সুযোগ পায়। সে জাংলে পালিয়ে যায়, যেখানে সে তার নিজের পাতা জালে এলিজাবেথ পড়ে গিয়ে আহত হয়। এর মধ্যে জ্যাকও বুঝতে পারে যে এলিজাবেথ তার ভাইকে বাঁচানোর জন্য এইসব করেছে, তাই সে তারই রেডিও দিয়ে অ্যাম্বুলেন্স ডাকে যাতে তারা মলিকে নিয়ে যেতে পারে, কারণ তখনও তার দেহে প্রাণ বাকি ছিল। আর সে নিজেই কার্লকে নিয়ে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে যায়, যার স্বামী একজন পুলিশ ছিল। তার অবস্থা দেখে তারা অবাক হয়ে যায়। তারা জ্যাককে হাসপাতালে নিয়ে যেতে পারে না, তাই কার্ল সেই কারখানার বাইরে দাঁড়ানো একটা ট্রেলারে একজন ডাক্তারকে ডাকে। ডাক্তার তার চিকিৎসা শুরু করে। এই সময় জ্যাক তাকে সবকিছু জানায় যে কে এই সব করছে। যখন ট্রেলার থেকে বেরিয়ে আসে তখন সে দেখে করুম তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে নেশা করছে। তাকে ধরার এর থেকে ভালো সুযোগ আর হবে না, তাই সে দৌড়ে যায়। কিন্তু করুম ট্রেলারে পালিয়ে যায় এবং ডাক্তারের গলায় ছুরি ধরে তাকে হুমকি দিতে থাকে। কিন্তু জ্যাকের ভেতরে তখনও জীবন বাকি ছিল। সে এক হাত দিয়ে করুমকে ধরে ফেলে এবং ডাক্তারকে মুক্ত করে, আর কার্ল অবশেষে তাকে গ্রেপ্তার করে। এদিকে এলিজাবেথ যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে সাথে সাথে তার ভাইকে দেখতে আসে, যাতে সে এবারও কোনো কৌশল করে তাকে ছাড়িয়ে নিতে পারে। কিন্তু এবার কার্ল তার উপর কোনো দয়া দেখায় না। সে এটাও বলে যে তার ভাই কিছু স্বীকার করেছে, তাই হয়তো এবার তার চাকরিও চলে যাবে। এটা শোনার পর এলিজাবেথ চিন্তিত হয়ে পড়ে। এরপর করুম এই লোকদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সে স্যামকে আটকে রেখেছিল। অর্থাৎ যে শিকারী এইসব করছিল সে অন্য কেউ, যে এলিজাবেথকে বোকা বানিয়েছিল। এটা জানার পর তারা সোজা স্যামের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে এই তীরগুলো কি সে বানিয়েছে। কিন্তু স্যাম অস্বীকার করে, কারণ সে তার কোনো তীরে কোনো চিহ্ন রাখে না, এটা অন্য কারো কাজ। এটা জানার পর তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা এখনও সেই শিকারীকে খুঁজে পায়নি। জ্যাক তার বয়ান পরিবর্তন করে, তাই এলিজাবেথের চাকরি বেঁচে যায়। সে বুঝতে পারে যে এইসব করুম করেনি, মলিও বেঁচে গেছে। এত কিছুর পর সে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়, কারণ এখন সে উপলব্ধি করে যে জীবন একবারই পাওয়া যায়, সেটা খুশি হয়ে বাঁচা উচিত এবং এভাবে মদ খেয়ে নষ্ট করা উচিত নয়। কিন্তু এখনও সবচেয়ে বড় প্রশ্ন হলো
শিকারিটাকে। জ্যাক কিছু জিনিসপত্র কেনার জন্য গ্রোসারিতে যায়। তখনই তার চোখ সেই ট্রাকটার উপর পড়ে, যার উপর সে প্রথমে একটা চিহ্ন দিয়েছিল। তার মনে আশার আলো দেখা যায়, তাই সে কাছে যায় কিন্তু কোনো চিহ্ন দেখতে পায় না। এতে সে হতাশ হয়ে তার গাড়িতে ফিরে আসে। কিন্তু তখনই তার পাশ দিয়ে আরও একটা একই ধরনের ট্রাক যায়, যার উপর সেই চিহ্নটা ছিল। এবার সে নিশ্চিত ছিল এবং সে দাঁড়িয়ে থাকে যাতে সে যে কোনো সময় তার ড্রাইভারের উপর আক্রমণ করতে পারে। কিন্তু ট্রাক থেকে একজন বয়স্ক ব্যক্তি বেরিয়ে আসে। জ্যাক তাকে জিজ্ঞাসা করে তার কোনো ছেলে আছে কিনা, কিন্তু তারা অস্বীকার করে, এই বলে যে তারা একা থাকে এবং এই ট্রাকের মালিক তারাই নিজেরা। তাই জ্যাক তাদের কাছে মিথ্যে বলে যে এই ট্রাকের ড্রাইভার একবার তাকে সাহায্য করেছিল এবং তাকে সে ধন্যবাদ জানাতে চায়। তখন সেই বয়স্ক ব্যক্তি তাকে জানায় যে কখনো কখনো তার ভাতিজা এই ট্রাকটা নিয়ে যায়। এটা শুনে জ্যাক তার ভাতিজার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে কেউ ছিল না। সে তালা ভেঙে ভিতরে ঢোকে। ঘরের জিনিসপত্র দেখে বোঝা যায় যে এটা অবশ্যই কোনো শিকারীর বাড়ি হবে। কিন্তু আরও ভয়ঙ্কর ছিল যখন সে নিচে বেসমেন্টে যায়। সেখানে না জানি কত মেয়েদের নিখোঁজ পোস্টার লাগানো ছিল। এক কোনায় তার মেয়ের পোস্টারও লাগানো ছিল। আর একটু এগিয়ে গেলে সেখানে একটা অপারেশন রুম দেখতে পায়। সেখানে একটা মেয়ে শুয়েছিল যার ভোকাল কর্ড বের করে রাখা হয়েছিল। এইটা দেখে জ্যাক নিশ্চিত হয় যে এই সব সেই বাড়ির লোকই করছে। কিন্তু এর থেকে বেশি কিছু ভাবার আগেই তার উপর আক্রমণ করা হয়। আক্রমণকারী ব্যক্তি আসলে সেই ডাক্তারই ছিল যাকে কার্ল জ্যাকের চিকিৎসার জন্য সেই ট্রেলারে ডেকেছিল। হ্যাঁ, এই গল্পের ভিলেন সেই। দৃশ্যটা এলিজাবেথের কাছে চলে যায় যে মলিকে দেখতে এসেছিল। মলির চিকিৎসা ডক্টর বুমি করছিল, কিন্তু সেই সময় সে সেখানে ছিল না। তবে সে ডাক্তার এবং তার মেয়ের ছবি দেখতে পায়। নার্স তাকে জানায় অনেক বছর আগে তাদের মেয়ে একজন মাতাল ড্রাইভারের হাতে গাড়ি চাপা পড়ে মারা যায়। তার মেয়ের নাম ছিল মেলিসা বুম। মেলিসা বুমের নামের আদ্যক্ষরগুলো অর্থাৎ এম এবং বি সেই একই অক্ষর যা আমরা প্রথমের দিকে তীরগুলোতে দেখেছিলাম। এইসব দেখে এলিজাবেথের সব কিছু পরিষ্কার হয়ে যায় এবং সে দ্রুত ডাক্তারের বাড়িতে যায়। সেখানে সে তাকে পায় না, তবে সেখানে রাখা জিনিসপত্র দেখে সে বুঝতে পারে যে এই সব কি হচ্ছে। এরপর সে জ্যাকের বাড়িতে যায় তাকে জানাতে যে তার মেয়ের হত্যাকারীকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু জ্যাক সেখানে ছিল না, কারণ তার শিকার হচ্ছিল। এই জিনিসটা এলিজাবেথ তার বাড়ির মনিটরে দেখে নেয়। জ্যাকের শিকার কি সত্যি হতে পারে, কারণ এই জঙ্গলকে তার চেয়ে ভালো কেউ জানে না এবং সে প্রতিটি জায়গায় ফাঁদ পেতে রেখেছে। এর মধ্যে একটাতে সেই ডাক্তার ধরা পড়ে। কোনো কিছু করার আগেই জ্যাক তাকে মারতে শুরু করে, যার ফলে তার চেহারাটা বিকৃত হয়ে যায়। কিন্তু মেরে ফেলার আগে সে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তার মেয়েকে হত্যা করেছে। ডাক্তার একটা অদ্ভুত উত্তর দেয়। সে বলে তার বাবা একজন মাতাল ছিল এবং সে মাতালদের খুব ঘৃণা করত, কারণ একজন মাতাল তার মেয়ের জীবন নিয়েছিল, তাই সে সমস্ত মাতালদের থেকে প্রতিশোধ নিত। এই কথা শোনার পর জ্যাক তাকে পুরোপুরি মেরে ফেলে। কিন্তু তখনই সেখানে এলিজাবেথ আসে এবং বলে যে তাকে পুলিশের হাতে তুলে দাও। কিন্তু জ্যাক জানে যে পুলিশ কিছু করবে না, তাই তাকে নিজেই শাস্তি দিতে হবে। এরপর সে তাকে একটা খাদে ফেলে দিয়ে পুরো গল্পটা শেষ করে দেয়। এলিজাবেথও আর কিছু করে না, কারণ সম্ভবত সেও জানে যে এমন মানুষদের সাথে এটাই হওয়া উচিত। এরপর জ্যাক শহরের সব জায়গা থেকে তার মেয়ের পোস্টার সরিয়ে দেয়, কারণ তারা এখন তার শেষ কৃত্য সম্পন্ন করেছে। ওদিকে এলিজাবেথ সেই কারখানাটি ভেঙে দেয় যাতে তার ভাইয়ের মতো তরুণদের জীবন নষ্ট না হয়। এর সাথেই গল্প এখানেই শেষ হয়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।